শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। এশিয়ায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বলে পরিচিত দেশগুলো মুখ ফেরাচ্ছে ওয়াশিংটন থেকে। সম্পর্ক ও বাণিজ্য বাড়াচ্ছে পশ্চিমা প্রতিযোগী ও শত্রু বিবেচিত দেশগুলোর সঙ্গে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিস গমনে এখনও শীর্ষে বাংলাদেশিরাই। মৃত্যুকে হাতে নিয়ে উত্তাল সাগর পাড়িতে শীর্ষে তরুণরা। জ্বালানি সংকটে এবার সংকটে মোবাইল নেটওয়ার্কও। বিভিন্ন স্থানে লোডশেডিং ও জেনারেটরের জ্বালানি না পাওয়ায় বন্ধও হয়ে যেতে পারে মোবাইল সেবা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। গত বছর পর্যন্ত এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এই পুরো দৃশ্যটাই বদলে দিয়েছে। যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে দেখানো হয়েছে এশিয়ার দেশগুলো কিভাবে যুক্তরাষ্ট্রের বদলে তার প্রতিযোগীদের ঘনিষ্ঠ হয়ে পড়ছে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার একজন বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। একই দিনে তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এর মানে দাঁড়ালো এশিয়ার বেশ কিছু দেশ কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান ও রাশিয়ার তেল কিনছে। ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে তার প্রতিদ্বন্দ্বীদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করায় এটা সম্ভব হচ্ছে। গত মাসে ফিলিপাইন 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। 7 বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিনের কোনো ইঙ্গিত না দিলেও আদতে তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়াং লে থু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2025 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করা মানুষের তালিকায় সবার উপরে ছিল বাংলাদেশ। ওই বছর অন্তত 20,259 জন বাংলাদেশি সমুদ্রপথে ইউরোপে পৌঁছান, যা ওই পথে ইউরোপে যাওয়া মোট মানুষের 30.5%। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মিশর ও ইরিত্রিয়া থেকে ইউরোপে প্রবেশ করেছেন যথাক্রমে 9,115 ও 7,583 জন। এর পরের স্থানে থাকা পাকিস্তান ও সুদান থেকে গেছেন যথাক্রমে 4,397 ও 4,223 জন। 2026 সালের প্রথম 2 মাসেও এই ধারা অব্যাহত আছে। এই সময়ে 1,358 জন বাংলাদেশি বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশ করেছেন, যা অন্যান্য দেশ যেমন সোমালিয়া, পাকিস্তান ও মিশরের তুলনায় অনেক বেশি। প্রায়শই লিবিয়ার ক্যাম্পগুলো থেকে বাংলাদেশিদের আটক রাখা, শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর আসে। ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। সর্বশেষ গত 30 মার্চ গ্রিসে একটি নৌকা পৌঁছানোর পর জানা যায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অন্তত 18 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গত 1 দশকে সমুদ্রপথে প্রায় 70,000 মানুষ ইউরোপে গেছেন। তাদের বেশিরভাগের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। এসব মানুষের বড় একটি অংশ মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার। এসব এলাকায় দালাল চক্রগুলো ইউরোপে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তরুণদের ফাঁদে ফেলছে। জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেশ জুড়ে লোডশেডিংও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো কোনো স্থানে দিনে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ের অভিযোগ শোনা যাচ্ছে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় অনেক এলাকায় জেনারেটরও চালানো যাচ্ছে না। জনজীবনের পাশাপাশি এমন পরিস্থিতিতে সংকটে পড়ার কথা জানিয়েছেন দেশের মোবাইল অপারেটররা।
পরিস্থিতিকে গুরুতর ও ক্রমবর্ধমান সংকট বলে অভিহিত করেছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ অ্যামটব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সরকারের হস্তক্ষেপ ছাড়া নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা বজায় রাখা সম্ভব হবে না বলে মনে করছে সংগঠনটি। পরিস্থিতি তুলে ধরে 18 এপ্রিল শনিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে সংগঠনটি। অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ ছাড়া টেলিযোগাযোগ সেবা চালু রাখা আর সম্ভব নয়। চিঠিতে দেশব্যাপী মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়া ঠেকাতে বিটিআরসি চেয়ারম্যানের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব মোবাইল অপারেটরদের অংশগ্রহণে জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের সমন্বয় সভা আয়োজনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি। আজ ঐতিহাসিক 20 এপ্রিল, চট্টগ্রাম যুব বিদ্রোহের তৃতীয় দিন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার লড়াইয়ে উজ্জ্বলতম ঘটনা প্রবাহকে ঘিরে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার শার্ভপোর্ট শহরে বাবার গুলিতে 7 সন্তান এবং আরেকজন নাবালক শিশু নিহত হয়েছে। পুলিশের সঙ্গে ধাওয়ার সময় সেই ব্যক্তিও গুলিতে নিহত হয়েছেন। গোলাগুলি হওয়া বাড়িটিতে মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। এই শিশুরা বাড়ির ছাদ দিয়ে পালানোর চেষ্টা করছিল। সামাজিক মাধ্যমে শার্ভপোর্ট পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগে একটি বাড়িতে গিয়ে নারীকে গুলি করে, এরপর পাশেই তার বাড়িতে গিয়ে শিশুদের হত্যা করে। শিশুদের বয়স ছিল 1 থেকে 14 এর মধ্যে। গুরুতর আহত 2 নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ 2 ক্রুকে উদ্ধারের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধকক্ষে ঢুকতে দেননি তার সহযোগীরা। ট্রাম্পের অধৈর্য আচরণ উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাতে পারে এমন আশঙ্কা থেকেই তাকে বাইরে রাখা হয়েছিল। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন। গুড ফ্রাইডের বিকেলে ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পায় হোয়াইট হাউস। এতে 2 জন ক্রু নিখোঁজ হন। এ খবর পাওয়ার পর ট্রাম্প কয়েক ঘন্টা ধরে তার সহযোগীদের উপর চিৎকার চেঁচামেচি করেন। ইউরোপীয় দেশগুলো কোনো সাহায্য করছে না বলেও বারবার অভিযোগ করেন তিনি। নিখোঁজ ক্রুদের দ্রুত উদ্ধারের সামরিক বাহিনীকে নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি না থাকায় সেখানে অভিযোগ চালানো মার্কিন বাহিনীর জন্য দুরূহ ছিল। প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযানের সময় যখন প্রতি মুহূর্তের খবর আসছিল তখন ট্রাম্পকে যুদ্ধকক্ষ থেকে বাইরে রেখেছিলেন তার সহযোগীরা। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাকে আপডেট দেওয়া হচ্ছিল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে 283 কোটি টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে সরকারি সংস্থা তিতাস গ্যাস। 15 এপ্রিল পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কোম্পানিটিকে অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস 20 এপ্রিল সোমবার এই তথ্য বিনিয়োগকারীদেরকে জানিয়েছেন। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE এর ওয়েবসাইটে তিতাসের পক্ষে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক এক ভুল করে বসলেন জানলুইজি দোন্নারুমা। তাতে এগিয়ে যাওয়ার আনন্দ 2 মিনিটও স্থায়ী হলো না ম্যানচেস্টার সিটির। তবে চাপ ধরে রাখল দলটি। কোচের ডাকে সাড়া দিয়ে আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা একটু জোরালো করল পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে 19 এপ্রিল রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি 2-1 গোলে জিতেছে সিটি। হায়ান শেখকির দারুণ গোলে পিছিয়ে পড়ার পর দোন্নারুমার ওই ভুলের সুযোগে সমতা টানেন কাই হারভার্টস। তবে দ্বিতীয়ার্ধে আর্লিং হল্যান্ডের গোলটি আর শোধ করতে পারেননি সফরকারীরা। টানা দ্বিতীয় পরাজয়ে 2 দশকের বেশি সময়ের শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। আসরে আর্সেনালের এটি 5ম পরাজয়। লিগ টেবিলে অবশ্য এখনও শীর্ষে আছে তারা। 33 ম্যাচে 21 জয় ও 7 ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট 70।
এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে ২-এ আছে সিটি। বাঙালিয়ানার সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।